বাংলাদেশ এখন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী আমরা আগের চেয়ে কতটা শক্তিশালী? আপনার উত্তরটা দেওয়া আমার জন্য মুশকিল, জানলেও বলবো না। এর কারণ গণমাধ্যমে তথ্য প্রকাশ করায় আমি নিজেই তো সাবধান হওয়া প্রয়োজন। এটা তো অস্ত্র ক্রয়ের কথা আমি বলি, আমি ক্রয়ও না, আপনার সক্ষমতা শুধু আমি এতটুকু অ্যাসিওর করি দেশবাসীর কাছে একজন বিনীত নাগরিক হিসাবে যে আল্লাহর রহমতে বাংলাদেশ সামরিক বাহিনীকে নিয়ে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, এতটুকু অ্যাসিওর করলাম। কারণটা হচ্ছে রপ্তানি করছি কি করছি না ডিফারেন্ট ম্যাটার, মিসাইল ইম্পোর্ট করেছি কি করি না ডিফারেন্ট ম্যাটার, ড্রোন আমরা ইম্পোর্ট করেছি কি না ডিফারেন্ট ম্যাটার, আনম্যান্ড ভেহিকলস আকাশে পাইলটবিহীন বিমান বা যান আমরা আছি কি নাই দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। তা কিন্তু আমরা যে অঞ্চলে আছি যেখানে আল্লাহ না করুক আমাদেরকে কোনো বৈরী পরিস্থিতির শিকার হতে হয়, সেখানে আমরা কি নিজেদের আত্মসম্মান গৌরব বজায় রেখে দাঁড়াতে পারবো কিনা আপনাকে অ্যাসিওর করছি মহান আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, জনগণের দোয়ায় সম্ভব। উইল বি ভেরি হ্যাপি। আপনি আশা করি যে এই প্রশ্ন নিয়ে আর আপনি আমাকে চাপ দিবেন না। না না না, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এগুলো আসলে সাধারণ মানুষজন আসলে তারা জানতে চান, কারণ হচ্ছে তারা নিজেরা নিশ্চিন্তে থাকতে চান, যেহেতু আমাদের নিজস্ব একটা বাহিনী আছে। আগে যুদ্ধক্ষেত্রে দেখা যেত যে অস্ত্রের মহড়া, যার যত অস্ত্র আছে, কিন্তু সামরিক যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক সময়ে না আরও কয়েক বছর আগে থেকেই যুক্ত হয়েছে তথ্য প্রযুক্তির অসম্ভব রকমের ব্যবহার। সব কিছু মিলে আমাদের সামরিক বাহিনীকে আমরা কতটা শক্তিশালী এখন বলতে পারি? আপনার প্রশ্নটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং সম্ভাবনায় ভরা একটা প্রশ্ন। আমি এইটুক বলবো, সামরিক বাহিনী, তথ্য প্রযুক্তি, বাংলাদেশ সামরিক বাহিনী আমার জানা মতে আর কি, অনেক দিন আগে অবসর নিয়েছি, তারপরেও হাসপাতালে যাই, হাসপাতালে আসি, অসুস্থ ব্যক্তিদের সঙ্গে বা ঔষধ নেওয়ার ব্যক্তিদের সঙ্গে দেখা হয় বেশি, সিএমএইচে। তো সিএমএইচে আমরা তথ্য প্রযুক্তি এবং সেই প্রসঙ্গটা বাংলাদেশ সেনাবাহিনী বা সামরিক বাহিনী সমূহ আল্লাহর রহমতে ভালোই ট্যাকেল করছে। এবং এখানে আপনাকে বলে রাখি, মনোবল বলে একটা জিনিস আছে। এটা হলো ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর এনি কান্ট্রি, এনি ডিফেন্স ফোর্স। তো তাদের মনোবল, আজকে যিনি চাকুরিতে আছেন কালকে তিনি অবসরপ্রাপ্তের একটা কথা জাতির সামনে বলে যেতেই হবে। 4 ফেব্রুয়ারি পার্লামেন্টে বলেছিলাম রেশনের কথা। যারা চাকরিতে আছে তারা দুশ্চিন্তায় থাকে, আমি যখন অবসরে যাব আমি কি পাবো। আরটা যারা অবসরপ্রাপ্ত ব্যক্তি, আমি যেমন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের মতো, আপনাদের শুধু টাকা দিয়ে দেয়, এখন খুব টাকা দিয়ে দেয় 418 টাকা। জি জি। তো প্রতি মাসে রেশনের জন্য ফ্যামিলিকে দেয়। তো সেটা হলো 1 র্যাঙ্ক 1 পেনশন, OROP, অরব, মানে যেই ব্যক্তি যখনই রিটায়ার করবে সে যেন কারেন্ট রেটে পেনশনটা পায়। কারণ আমি যেমন 1996তে রিটায়ার করেছি, 1996 রেটে পেনশন পাই, কিন্তু চাউলের মূল্য, বাসা ভাড়া তো 2024 সালের রেটে দিতে হয়। তাহলে এই যে সামাজিক অন্যায়টা, অবিচারটা হচ্ছে, এটার দিকে মনোযোগ দিচ্ছি। এটার সঙ্গে আপনি বলবেন শান্তিরক্ষার সম্পর্কে কি? আপনি রিটায়ার্ড সবার পক্ষ নিয়ে কথা, সবার পক্ষ নিয়ে বললাম, এবং চাকরিরতদের পক্ষ থেকে, কারণ টুমরো দে উইল বি রিটায়ার্ড। মাননীয় সেনাপ্রধান যদি এক্সটেনশন না হয়, সদস্য তো এখন অনেক বিশাল, অনেক, আল্লাহর রহমতে সেনা সদস্য লক্ষাধিক হচ্ছে রিটায়ার্ড, আর অফিসার প্রায় মোর দেন 4000 রিটায়ার্ড অফিসার মারা গেছে, প্রায় 1500 বয়সের কারণে, এটা ওটা সব কিছু মিলে। উই রিসিভ এ মেসেজ অফ ডেথ এভরি ডে ফর 1 or 2 অফিসার্স, এভরি ডে। রাওয়া ক্লাবের মাধ্যমে, জি, রাওয়া ক্লাবের মাধ্যমে, রাওয়া অ্যাপসের মাধ্যমে। রাওয়া ইজ ডুইং এন এক্সিলেন্ট জব, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম তথ্য। তো এই তথ্যটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে গুজব যেন আমাদের সামরিক বাহিনীতে না ঢোকে, গুজবের মাধ্যমে মনোবলটা দুর্বল করে দেওয়া হয়। আপনি কথাটা এই জন্যই বলেছেন, তথ্যের দুটো দিক আছে। এক হচ্ছে শত্রুপক্ষ বা বৈরী পক্ষের তথ্য আপনি কেমনে পাবেন, আর দ্বিতীয় হচ্ছে আপনার তথ্য আপনি কেমনে প্রোটেকশন দিবেন বা নিরাপত্তা দিবেন। আমি যদ্দূর মনে করেছি, যদ্দূর অনুভব করি, আজকের বাংলাদেশ সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ ইত্যাদি, দে আর ডুইং এন এক্সিলেন্ট জব ইন ট্রাইং টু, সারা বিশ্ব কিন্তু একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এই যে এটাকে অ্যাটম বোম বলতে পারেন, হাইড্রোজেন বোম বলতে পারেন, সাবমেরিন বলতে পারেন, ফাইটার প্লেনের বোম বলতে পারেন। এটা আপনার পরিবার ধ্বংস করছে, বাপ মাকে ধ্বংস করছে, ছেলে মেয়েকে ধ্বংস করছে, বিজনেস ধ্বংস করছে, বউকে পরে ভাগাই দিচ্ছে, জামাইকে ভাগাই দিচ্ছে, ছেলেকে আত্মহত্যার পথে নিচ্ছে, কিশোরদেরকে মার্ডারার বানাচ্ছে।
আবার আপনাকে দিয়ে সুফি সাধক বানাচ্ছে, আপনাকে গজল শেখাচ্ছে, আপনাকে আল্লাহ ভক্ত করছে, আবার কোরআন বুঝতে যাচ্ছে, এমপি কে খুন করে বিভিন্ন এমপিকে খুন লোকেশন করে, লোক দেখাচ্ছে, 80 টুকরা করে কোথায় ফালাইছে, 10 দিন 12 দিন পরে সেপটিক ট্যাঙ্ক থেকে বেরিয়েছে, এবং মোবাইল দিয়ে মেসেজ দিচ্ছে আমি ওখানে আছি। সো এই যন্ত্রটাও তো মানুষের আবিষ্কার, এবং তথ্যের বাহন, তথ্যের আধার, তথ্যের সংরক্ষক এটা। আমি চকরিয়া পেকুয়াতে এমপি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে থাকতে গিয়ে অনুভব করি এই মোবাইল আপনাকে কতটুকু কাছে নেয়। আমি দিনে 40 থেকে 50টা ফোন ঢাকা মহানগরে মহাকালী বাসায় বসে পাই। আমি অমুক জায়গা থেকে বলতেছি আমার ঘরের চাল কেন থেকে গতকালকে রেমালে ঘূর্ণিঝড় আসে উড়াই নিয়ে গেছে, আমার চাইলের একটা বন্দোবস্ত করেন। এই মোবাইল থাকাতে তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারতেছেন, আর যদি ভিডিও থাকে তো আমি তার চেহারাও দেখে নিচ্ছি। তো আপনি তথ্যের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, তার উত্তরে আমি এর বেশি আর আপাতত বলতে চাচ্ছিলাম। কিন্তু আই এমফেসাইজ অ্যাপিল টু দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ যে বাংলাদেশের সকল প্রকারের সকল বাহিনীর রিটায়ার্ড পার্সনদের অনুগ্রহপূর্বক টাকার বদলে রেশন পাওয়ার বন্দোবস্ত করুন, এবং সকল রিটায়ার্ড পার্সনদের 1 র্যাঙ্ক 1 পেনশনের আইন করুন। আপনি